আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আকিজ সিটি নোয়াপাড়া যশোর এর পক্ষ থেকে টেক্সটাইল তৃতীয় পর্বের শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1। ইয়ার্ন শব্দের অর্থ সুতা, ম্যানুফ্যাকচারিং শব্দের অর্থ তৈরি করা, অর্থাৎ সুতা প্রস্তুতির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের এই বই ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1, এই বইটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যথাক্রমে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1, 2 এবং 3, যেটা আমরা এই তৃতীয় পর্ব থেকে শুরু করে তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব এবং পঞ্চম পর্ব পর্যন্ত পড়াশোনা করব। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্পিনিং, অর্থাৎ এই ইয়ার্ন তৈরির যে প্রক্রিয়া তাকে আমরা বলে থাকি স্পিনিং। আমি তোমাদের সাথে রয়েছি পিয়াস পাল, বিভাগীয় প্রধান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। প্রথমেই আসি, স্পিনিং কাকে বলে। আমরা যে আলোচ্য বিষয় আমাদের যে স্পিনিং, এই স্পিনিং আসলে কাকে বলে? স্পিনিং হচ্ছে সেই প্রক্রিয়া যেটা আমরা বলি যে সুতা তৈরির যে প্রক্রিয়া, সেটাকে আমরা সহজভাবে স্পিনিং বলি। সংজ্ঞাটাকে একটু ভালো করে বললে এরকম দাঁড়ায় যে স্পিনিং ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ স্পিনিং সুতা তৈরির যে কারখানা, সেই কারখানাতে বিভিন্ন প্রকার টেক্সটাইল ফাইবার দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভারসমূহে টুইস্ট প্রদান করে, টুইস্ট অর্থাৎ পাক প্রদান করে ব্যবহার উপযোগী প্রান্তবিহীন, অর্থাৎ যার কোনো শেষ থাকবে না, আমি যদি কেটে দিই তখনই শেষ হবে, না হলে কন্টিনিউ থাকবে, প্রান্তবিহীন ন্যূনতম শক্তি সম্পন্ন, অর্থাৎ যতটুকু শক্তি না হলে কাপড় তৈরি হবে না, সেরকম শক্তি সম্পন্ন সুতা প্রস্তুত করার যে প্রক্রিয়া তাকে স্পিনিং বলে। তাহলে স্পিনিং কাকে বলে? স্পিনিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রকার টেক্সটাইল ফাইবার দ্বারা, আমরা টেক্সটাইল ফাইবার সম্পর্কে টেক্সটাইল র মেটেরিয়ালস 1 এবং 2 বইতে বিভিন্ন ফাইবার সম্পর্কে আমরা জেনেছি। যে কোনো ফাইবার দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের বেশ কিছু প্রক্রিয়া আছে যেগুলো তোমরা জিটিপি 1 বইতে পড়েছো, যে সুতা তৈরির বিভিন্ন ধাপ, সেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আঁশসমূহকে টুইস্ট প্রদান করে, অর্থাৎ পাক প্রদান করে ব্যবহার উপযোগী প্রান্তবিহীন ন্যূনতম শক্তি সম্পন্ন সুতা প্রস্তুত করার যে প্রক্রিয়া তাকে স্পিনিং বলে। আশা করি স্পিনিং এর সংজ্ঞা তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই স্পিনিং এর সংজ্ঞা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে, এবং এটা ভালো করে মনে রাখতে হবে এবং বুঝে পড়তে হবে। এখানে কতগুলো পয়েন্ট একটু খেয়াল রাখলে বোঝা যায়। যেমন, প্রথম কথা, টেক্সটাইল ফাইবার প্রয়োজন, এরপর আঁশসমূহকে টুইস্ট প্রদান করা প্রয়োজন, এবং প্রান্তবিহীন ন্যূনতম শক্তি সম্পন্ন সুতা প্রয়োজন। এই তিনটে জিনিস মনে রাখলে কিন্তু সংজ্ঞাটা খুব সহজ, যে টেক্সটাইল ফাইবার দ্বারা আঁশসমূহকে টুইস্ট প্রদান করে প্রান্তবিহীন ন্যূনতম শক্তি সম্পন্ন সুতা প্রস্তুত করার যে প্রক্রিয়া তাকে আমরা স্পিনিং বলি। এবার আসো স্পিনিং প্রক্রিয়ার শ্রেণীবিভাগ। স্পিনিং প্রক্রিয়া মূলত 3 প্রকার। একটা হচ্ছে লং স্ট্যাপল স্পিনিং, একটা শর্ট স্ট্যাপল স্পিনিং, আর একটা ফিলামেন্ট স্পিনিং। লং স্ট্যাপল স্পিনিং হচ্ছে যে সকল আঁশ হচ্ছে লম্বা, যেমন আমরা জানি যে জুট ফাইবার, পাট, ফ্লাক্স ফাইবার, হেম্প ফাইবার, সিল্ক ফাইবার, সিল্ক তো ফিলামেন্টের মধ্যে পড়ে, উল ফাইবার। এই যে ফাইবার গুলো, এগুলো লং স্ট্যাপল স্পিনিং এর মধ্যে পড়ে, অর্থাৎ লম্বা দৈর্ঘ্যের যে ফাইবার, সেগুলো যখন প্রক্রিয়া করা হবে সুতা তৈরির জন্য, তখন তাকে আমরা বলে থাকি লং স্ট্যাপল স্পিনিং। আরো একটু ভালো করে বললে বলা যায় যে 60 মিলিমিটার দৈর্ঘ্যের যে বেশি দৈর্ঘ্যের যে আঁশ, তাকে আমরা লং স্ট্যাপল আঁশ করে থাকি, এবং এর থেকে বড় যে আঁশগুলো, সেগুলো নিয়ে যে স্পিনিং প্রক্রিয়া করা হবে তাকে বলা হচ্ছে লং স্ট্যাপল স্পিনিং। এরপরে আসি শর্ট স্ট্যাপল স্পিনিং। তাহলে যে সকল ফাইবারের দৈর্ঘ্য 60 মিলিমিটারের চেয়ে কম, সেগুলোকে শর্ট স্ট্যাপল ফাইবার বলা হয়, এবং শর্ট স্ট্যাপল ফাইবারকে টুইস্ট প্রদানের মাধ্যমে আমরা যে সুতা তৈরি করি তাকে আমরা সেই প্রক্রিয়াকে বলতেছি শর্ট স্ট্যাপল স্পিনিং। আর আরেকটা আছে ফিলামেন্ট স্পিনিং, অর্থাৎ আমরা জানি যে সকল ফাইবার দীর্ঘ অবিচ্ছিন্নতাকে ফিলামেন্ট বলে,
প্রাকৃতিকভাবে একমাত্র সিল্কি ফিলামেন্ট আছে, আর বেশিরভাগই কৃত্রিম ফাইবার ফিলামেন্ট দ্বারা তৈরি করা হয়। ঘন জেলির মতো রাসায়নিক পদার্থ থেকে অধিক চাপ দিয়ে স্পিনারের মাধ্যমে আমরা যে ফাইবারটা তৈরি করি তাকে আমরা ফিলামেন্ট স্পিনিং বলে থাকি। এবার আসি, এই শর্ট স্টেবল স্পিনিং কে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আছে রিং স্পিনিং। আমরা সাধারণত মূলত যে প্রক্রিয়াটা নিয়ে পড়াশোনা করি বেশি, সেটাই হচ্ছে এই রিং স্পিনিং এর অন্তর্ভুক্ত। রিং স্পিনিং এক ধরনের মেশিনের নাম, রিং মেশিন। সেই মেশিনের দুই পাশে অনেকগুলা স্পিনিং স্পিন্ডল বসানো থাকে এবং সেই স্পিন্ডল গুলাকে স্পিন্ডল গুলা থেকে ফিতার সাহায্যে টুইস্ট প্রদান করে আমরা ড্রাফটের মাধ্যমে আমরা এই সুতাগুলো তৈরি করি। এটা আলোচনা আসলে অনেক বিস্তারিত রয়েছে, আমরা আগামী অধ্যায়গুলো তারা ভালো করে জানবো। এরপর আছে রোটর স্পিনিং। রোটর হচ্ছে এক ধরনের গোলাকার টিউব বিশেষ, যে টিউবের মধ্যে আঁশগুলো জমা হয় এবং খুব উচ্চ গতিতে ঘুরতে থাকে। সেখান থেকে আমরা এই রোটর সুতা তৈরি করি। মূলত আমাদের যে জিন্স প্যান্টের যে সুতাগুলো, এগুলো এই রোটর সুতা দিয়ে তৈরি করা হয়। এরপরে রয়েছে এয়ার ভর্টেক্স স্পিনিং, অর্থাৎ টুইস্ট প্রদান, যে আমরা বলেছি সংজ্ঞায় যে টুইস্ট প্রদান করা হয়, এই টুইস্ট প্রদানের সিস্টেমটা হচ্ছে এয়ারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, অর্থাৎ বাতাসের স্প্রের মাধ্যমে। বাতাসের যে গতি, এই বাতাসের গতিতে আমাদের এই স্পিনিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে, অর্থাৎ টুইস্ট প্রদান হবে। সেজন্য এই প্রক্রিয়ার নাম হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং। আর ফ্রিকশন স্পিনিং হচ্ছে ঘর্ষণের মাধ্যমে, অর্থাৎ একটা দুটো পৃষ্ঠের ঘর্ষণের মাধ্যমে সুতায় পাকের সৃষ্টি হবে, সেই প্রক্রিয়াকে আমরা বলতেছি ফ্রিকশন স্পিনিং। মূলত রিং, রোটর, এয়ার ভর্টেক্স এবং ফ্রিকশন প্রত্যেকটাই টুইস্ট প্রদানের উপর বেসিস করে এই নামকরণগুলো করা হয়েছে। অর্থাৎ টুইস্ট প্রদানের যে পদ্ধতি, সেটা যদি রিং এর মাধ্যমে হয় তখন সেটাকে রিং স্পিনিং, যদি রোটরের মাধ্যমে হয় তখন রোটর স্পিনিং, বাতাসের মাধ্যমে হলে এয়ার ভর্টেক্স স্পিনিং এবং ঘর্ষণের মাধ্যমে হলে ফ্রিকশন স্পিনিং আমরা বলে থাকি। আর ফিলামেন্ট স্পিনিং আমরা টেক্সটাইল র মেটেরিয়ালস 2 বইতে পড়েছি যে বিভিন্ন ফাইবার কখনো মেল্ট স্পিনিং পদ্ধতিতে অর্থাৎ গলিয়ে, কখনো ড্রাই স্পিনিং পদ্ধতিতে, কখনো ওয়েট স্পিনিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এগুলো মূলত তারই প্রকারভেদের কথা বলা হয়েছে। এরপরে আমরা যে স্পিনিং করব, কাকে করব? নিশ্চয়ই সুতাকে বা ফাইবারকে, অর্থাৎ ফাইবার থেকে আমরা সুতা তৈরি করব। তাহলে সেই ফাইবার আমাদের মূলত আমরা পড়াশোনা করব তুলা নিয়ে। সেই তুলার কি কি গুণাবলী থাকা প্রয়োজন? প্রথমে রয়েছে আঁশের দৈর্ঘ্য। তুলার আঁশের দৈর্ঘ্যের উপর আঁশের গুণাগুণ নির্ভর করে। আঁশের দৈর্ঘ্যের উপর প্রস্তুতকৃত সুতার গুণাগুণ নির্ভর করে। বড় দৈর্ঘ্যের আঁশ অপেক্ষাকৃত মসৃণ হয়, আর ছোট দৈর্ঘ্যের আঁশের সুতা তৈরির যে ক্ষমতা সেটা কম থাকে। 12 মিলিমিটার এর কম দৈর্ঘ্যের আঁশ দিয়ে সুতা তৈরি করা কখনোই সম্ভব হয় না। তুলার আঁশের দৈর্ঘ্য সাধারণত 12.7 মিলিমিটার থেকে 60 মিলিমিটারের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ তুলা কিন্তু এক ধরনের শর্ট স্ট্যাপল ফাইবার। আঁশের শক্তি। আঁশের শক্তি হচ্ছে যে আঁশ কতটুকু টান প্রতিরোধ করে। তুলার আঁশের যে শক্তি, এটাকে আমরা টেনজাইল স্ট্রেংথ নামে প্রকাশ করি, যার একক হচ্ছে পাউন্ডস পার বর্গ ইঞ্চি। অর্থাৎ 1 বর্গ ইঞ্চিতে কত পাউন্ড টান ও সহ্য করতে পারে, সেটাই হচ্ছে আঁশের শক্তি। আঁশের শক্তির প্রায় 80% শক্তি সুতার শক্তি রূপান্তরিত হয়। যেহেতু আঁশের শক্তি ছাড়া ভালো শক্তি সম্পন্ন সুতা তৈরি সম্ভব না, কাজেই সুতা তৈরি করতে গেলে শক্তি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূক্ষ্মতা। কোনো বস্তুর সূক্ষ্মতা সাধারণত তার ব্যাসের সাথে সম্পর্কযুক্ত। এখন সুতার তো ব্যাস মাপা কঠিন, এজন্য সুতার প্রস্থচ্ছেদের সাথে সম্পর্কযুক্ত। তুলার আঁশের সূক্ষ্মতা তার ব্যাস এবং আঁশে উপস্থিত সেলুলোজ এর পরিমাণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বলা যায় যে ছোট দৈর্ঘ্যের আঁশ মোটা এবং লম্বা দৈর্ঘ্যের আঁশ সূক্ষ্ম অর্থাৎ চিকন হয়। সূক্ষ্ম আঁশ দিয়ে আমরা ভালো মানের সুতা তৈরি করতে পারি। সুতার প্রস্থচ্ছেদের মধ্যে আঁশের সংখ্যা যত বেশি, সুতার শক্তি ও মানও তত ভালো। কাজেই আঁশ যত সূক্ষ্ম, সুতার মধ্যে আঁশের সংখ্যা তত বেশি এবং আমার সুতা সূক্ষ্মও বেশি। আঁশের রং বা
বর্ণ। বিভিন্ন এলাকা বা বিভিন্ন দেশের আঁশের রং প্রকারভেদে বিভিন্ন রকম হয়। সুতা তৈরি করতে গেলে তুলা বিভিন্ন মিক্সিং করতে হয়। সেই মিক্সিং ব্লেন্ডিং এর সময় রং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন রঙের ভেরিয়েশন হলে আমাদের সুতার গুণাবলীতে প্রভাব পড়ে। তাই তুলা চাষের পারিপার্শ্বিক অবস্থা, আবহাওয়া, জলবায়ু, মাটির ধরন বা তুলার জাতের উপর ফাইবারের রং এগুলো অনেকাংশে নির্ভরশীল। তবে তুলার আঁশের রং সাধারণত সাদা বা সাদার কাছাকাছি ধূসর বাদামি এরকম রঙের হয়ে থাকে। আঁশের পরিপক্কতা, পরিপক্কতা আঁশের একটা গুরুত্বপূর্ণ গুণ। সুতার গুণগত মান অনেকটাই নির্ভর করবে আঁশের পরিপক্কতার উপর। আঁশ পরিপক্ক না হলে সুতা তৈরির জন্য আঁশ প্রক্রিয়াজাত করার সময় খুবই সমস্যার সৃষ্টি হবে, এবং আঁশ ভালো পরিপক্ক থাকলে সেখান থেকে ভালো মানের সুতাও তৈরি করা সম্ভব হবে। চাষের পরিমাণ, চাষ বলতে আমরা মূলত বুঝি যে তুলার মধ্যে আঁশ বাদে বাকি যা আছে সেটাই আমরা বলে থাকি চাষ। যেমন ভাঙা পাতা, মরা পাতা, কুড়ি, ধুলাবালি, ময়লা, বীজের টুকরা, ক্ষুদ্র আঁশ, নেপস ইত্যাদি। এক কথায় বলতে গেলে যে তুলার মধ্যে অবস্থিত যে নন লিন্ট দ্রব্য অর্থাৎ লিন্ট না, লিন্ট আমরা জানি যে লিন্ট হচ্ছে সুতা তৈরির উপযোগী আঁশ, সেটা বাদে বাকি যা আছে সেগুলোকে ট্রাশ বলা হয়। তাই ট্রাশের পরিমাণ যত কম হবে তুলার আঁশ তত ভালো মানের হবে। নমনীয়তা, নমনীয় ফাইবারের পক্ষে পাক ধারণ করা সহজ। তাই যেহেতু সুতা তৈরি করতে গেলে অবশ্যই ফাইবারে পাকের প্রয়োজন, তাই তুলা দ্বারা সুতা তৈরির জন্য এই গুণটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে সরাসরি কাপড়ের গুণকে প্রভাবিত করে। আবার অত্যধিক নমনীয় বা অত্যধিক অনমনীয় কোনোটাই সুতা তৈরির জন্য উপযোগী নয়, এবং অনেক সময় দেখা যায় যে এই নমনীয়তা বৈশিষ্ট্যের কারণেই কাপড়কে বারবার ভাঁজ করলেও কাপড়ের কোনো ক্ষতি হয় না। তা এই গুণাবলীগুলোর উপর লক্ষ্য রেখেই সুতা তৈরি করতে হয়। এটা একটা বড় প্রশ্ন যে তুলার কি কি গুণাবলী দেখে আসলে সুতা তৈরি করতে হয়। আমরা এই গুণাবলীগুলো সম্পর্কে আলোচনা করলাম। তোমরা এই গুণাবলী সম্পর্কে এগুলো আরো ডিটেলস বই থেকে পড়বে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।